তো আমরা শুরু করছিলাম ডাটা ইন্ডিপেন্ডেন্স দিয়ে। সামহাউ টেকনিক্যাল কারণে আমরা এটা কমপ্লিট করতে পারি নাই। তোমরা আজকে আবার এই স্লাইডটা প্রথম থেকে দেখি। ডাটা ইন্ডিপেন্ডেন্স বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বলছিলাম যে আমাদের ডাটাবেস ডিজাইনের তিনটা স্কিমাতে আমরা ডাটাবেসটাকে ডিজাইন করে থাকি। একটা হচ্ছে এক্সটার্নাল ভিউ, যেটাকে আমরা বলি হচ্ছে ভিউ লেভেল। একটা আছে লজিক্যাল স্কিমা, যেটাকে আমরা বলি হচ্ছে কনসেপচুয়াল লেভেল, এবং আর একটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল লেভেল। তো এই প্রত্যেকটা লেভেলের এক একটা আর্কিটেকচার থাকে, এক একটা ডিজাইন থাকে। তো ডাটা ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝাচ্ছে এই লেভেলগুলোর কোনো একটা লেভেল যদি আমরা স্ট্রাকচার আর্কিটেকচার চেঞ্জ করি, তাহলে অন্য যে লেভেলগুলো আছে সেই লেভেলের সাথে সেটার কোনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ প্রত্যেকটা লেভেলই ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে দুই ধরনের ডাটা ইন্ডিপেন্ডেন্স আমরা দেখতে পাই, একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স আর একটা হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আমরা যদি ফিজিক্যাল স্ট্রাকচারটাকে চেঞ্জ করি। Physical data independence, the ability to modify the physical schema without causing application programs to be rewritten. ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ফিজিক্যাল স্কিমাকে যদি চেঞ্জ করি, তাহলে লজিক্যাল স্কিমার কোনো পরিবর্তন আমাদের আনতে হবে না ওই ফিজিক্যাল স্কিমার সাথে কম্পিটেবল করতে। এবং আমাদের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে যেটা দিয়ে আমরা এক্সটার্নাল ভিউকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটার স্ট্রাকচারে কোনো চেঞ্জ আনতে হবে না। এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ফিজিক্যাল যে স্কিমা আছে সেটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। এখন ফিজিক্যাল লেভেলে কি কি ধরনের চেঞ্জ আমরা করতে পারি যার কারণে আমাদের লজিক্যাল আর এক্সটার্নাল লেভেলে কোনো চেঞ্জ আসবে না, সেটা হচ্ছে ইউজিং এ নিউ স্টোরেজ ডিভাইস লাইক হার্ড ডিস্ক ড্রাইভ। অর্থাৎ আমাদের ফিজিক্যাল স্টোরেজ যে হার্ড ডিস্কে আছে, আমরা যদি হার্ড ডিস্কটাকে চেঞ্জ করে, অর্থাৎ স্টোরেজটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা হার্ড ডিস্কে নিয়ে যাই আমাদের ডাটাকে, তাহলে লজিক্যাল লেভেল আর এক্সটার্নাল লেভেলে কোনো চেঞ্জ হবে না। মডিফাইং দ্য ফাইল অর্গানাইজেশন, যদি আমরা ফিজিক্যাল লেভেলে ফাইল অর্গানাইজেশন চেঞ্জ করি, সেটাও লজিক্যাল স্কিমার কোনো পরিবর্তন আনতে হবে না। সুইচিং টু ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার আমরা কি করতে পারি, ফিজিক্যাল লেভেলে দিতে পারি। মনে করো আমাদের যদি স্ট্যাক থাকে, আমরা কিউতে নিয়ে যেতে পারি। এই ধরনের ডাটা স্ট্রাকচার যদি আমরা চেঞ্জ করি, সেটাও ফিজিক্যাল লেভেলে করা সম্ভব, এবং এই চেঞ্জের কারণে লজিক্যাল লেভেলের কোনো ইফেক্ট পড়বে না। চেঞ্জিং দ্য অ্যাক্সেস মেথড, অর্থাৎ কে কোন লেভেলের অ্যাক্সেস পাবে সেই অ্যাক্সেস মেথড গুলোকে আমরা চেঞ্জ করতে পারি। মডিফাইং ইন্ডেক্সেস, আমরা ইন্ডেক্স চেঞ্জ করতে পারি। চেঞ্জেস টু কম্প্রেশন টেকনিক্স, আমাদের ডাটা কম্প্রেশনের যে টেকনিক আছে, সেই টেকনিক, একটা টেকনিক থেকে যদি আমরা আরেকটা টেকনিকে চেঞ্জ করি, তাহলে সেখানেও আমাদের অন্যান্য লেভেলের সাথে এটার কোনো ইফেক্ট পড়বে না। চেঞ্জেস অফ লোকেশন অফ ডাটাবেস ফ্রম সে সি ড্রাইভ টু ডি ড্রাইভ, আমরা যদি ডাটাবেসের লোকেশন চেঞ্জ করি, সাপোজ সি ড্রাইভে আমাদের ডাটাবেস আছে স্টোর করা, আমরা সি ড্রাইভ থেকে ডাটাবেসটাকে ডি ড্রাইভে নিয়ে যাচ্ছি, সেটাতেও কিন্তু লজিক্যাল লেভেলের কোনো চেঞ্জ আসবে না। এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। তাহলে ফাইনালি আমরা বলতে পারি ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা বুঝি ফিজিক্যাল লেভেলের কোনো চেঞ্জ হলে লজিক্যাল লেভেলের ফিজিক্যাল লেভেলের সাথে লজিক্যাল লেভেলকে অ্যাডজাস্ট করতে কোনো পরিবর্তন আনতে হবে না। এবং ফিজিক্যাল লেভেলে আমরা কি কি ধরনের চেঞ্জ করতে পারি সেটা কিন্তু এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দেন আমরা আসি লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি আবারও একটু বলি, কোনো কারণে যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, আমাকে জাস্ট একটু ফোন দিয়ে বলে দেবো যে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা দেন আসি হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। এখানে বলতে বোঝাচ্ছে লজিক্যাল লেভেলে আমাদের কি হয়, আমরা ডাটাবেসটাকে ডিজাইন করি হচ্ছে লজিক্যাল লেভেলে। মনে করো একটা ডাটাবেসের যে টেবিল গুলা থাকবে, সেই টেবিল গুলার ডিজাইন আমরা এখানে করে থাকি। কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন কিভাবে আছে, আহ, একটা টেবিলের প্রাইমারি কি 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 ক্যান্ডিডেট কি কি, এই কি গুলাকে আমরা লজিক্যাল লেভেলে ডিজাইন করে থাকি। তো আমরা যখন পরের লেকচার গুলোতে যাব, ইয়ার ডায়াগ্রাম আর রিলেশনাল ডাটাবেস মডেল যেগুলো আছে সেগুলোতে যখন যাব, তখন আমরা কি কি অ্যাট্রিবিউটস কি টেবিল কি রিলেশন কি এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এখন শুধু জেনে রাখো যে লজিক্যাল লেভেলে কি হয়, ডাটাগুলোকে স্টোর করার জন্য আমরা ডাটা সাধারণত টেবিলে স্টোর করে থাকি রিলেশনাল ডাটাবেস, এবং আমরা রিলেশনাল ডাটাবেসটাকেই বেশি প্রাধান্য দেবো এখানে। তো রিলেশনাল ডাটাবেসে হচ্ছে আমরা টেবিল ইউজ করে থাকি,
এবং প্রত্যেকটা টেবিলের অ্যাট্রিবিউটস থাকে, সেই অ্যাট্রিবিউটস অনুযায়ী আমাদের রেকর্ডগুলো স্টোর হয়। লজিক্যাল লেভেলে আসলে ওই ডাটা টেবিলের ডিজাইন করা হয়ে থাকে এবং টেবিলের অ্যাট্রিবিউট গুলাকে ওখানে অ্যাসাইন করা হয়, কোন টেবিলের সাথে কোন টেবিলের কি সম্পর্ক আছে এই জিনিসগুলো ওখানে আসলে ডিজাইন করা হয়। তো এই লজিক্যাল লেভেলের যদি কোনো চেঞ্জ হয়, মনে করো আমি যদি কোনো একটা টেবিলের একটা কলাম বাড়াই অথবা কোনো একটা টেবিলের একটা কলামকে ডিলিট করে দিই, তাহলে ভিউ লেভেলের কোনো পরিবর্তন আমাদের করতে হবে না। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, কনসিডার টু ইউজার্স এ এন্ড বি, both are selecting the fields employee number and employee name. If user B adds a new column to his table, it will not affect the external view for user A. মনে করো আমাদের দুইটা ইউজারের জন্য দুইটা ডিফারেন্ট ভিউ আছে। কোনো একটা ইউজার এ এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি নেম দিয়ে যদি এমপ্লয়ি ডিটেলস কে সার্চ করতে চায় তাহলে সে করতে পারবে। আবার ইউজার বিও যদি সেটা করতে চায় এবং সেও সার্চ করতে পারবে। এখন কথা হচ্ছে ইউজার এ যদি ওই টেবিলে কোনো একটা কলাম অ্যাড করতে চায়, তাহলে ইউজার এ কিন্তু অ্যাড করতে পারবে এবং সেই যে একটা কলাম অ্যাড করছে সেটা কিন্তু ইউজার বি এর যে ভিউ আছে সেই ভিউতে ইফেক্ট পড়বে না। ইউজার বি এর ভিউতে ইউজার এ যে কলামটা অ্যাড করছে সেটা কিন্তু শো করবে না যদি না তাকে পারমিশন না দেওয়া হয়। তো এই ধরনের চেঞ্জেস গুলো অর্থাৎ লজিক্যাল লেভেলের কোনো একটা ডাটা ফিল্ডকে মডিফাই করা, অ্যাড করা, ডিলিট করা, এই চেঞ্জ গুলোর জন্য আমাদের আহ, যে ভিউ লেভেল আছে সেটার চেঞ্জ আসবে না। এটাকে আমরা বলছি হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ লজিক্যাল স্কিমাকে আমরা চেঞ্জ করলে তার চেঞ্জের সাথে আহ, সেই চেঞ্জের সাথে যদি আমি পুরো সিস্টেমটাকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমার ফিজিক্যাল লেভেল আর ভিউ লেভেলের কোনো চেঞ্জ করতে হবে না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি লজিক্যাল লেভেলকে চেঞ্জ করতে পারি। এটাকে বলা হচ্ছে লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। এখন আমরা আসি ডাটাবেস ল্যাঙ্গুয়েজেস। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? Database DBMS has appropriate languages as interfaces to express database queries and updates. অর্থাৎ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ডাটাবেসকে ডিজাইন করার জন্য, একটা ডাটাবেসের টেবিলগুলোকে ক্রিয়েট করার জন্য, সেই টেবিলের অ্যাট্রিবিউটস গুলাকে ক্রিয়েট করার জন্য, সেগুলোর কনস্ট্যান্ট ডিফাইন করে দেওয়ার জন্য, এবং কোন অ্যাট্রিবিউটস কি টাইপের হবে। মনে করো আমার যদি একটা স্টুডেন্ট টেবিল থাকে, সেই স্টুডেন্ট টেবিলে যদি কতগুলো ফিল্ড থাকে, মনে করো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, এবং প্রত্যেকটা ফিল্ডেরই এক একটা ডাটা টাইপ থাকে। মনে করো স্টুডেন্ট আইডি যদি ইন্টিজার হয়, স্টুডেন্ট নেম যদি ক্যারেক্টার হয়, স্টুডেন্ট অ্যাড্রেস যদি আমরা টেক্সট টাইপের নিই। এগুলো আমরা পরের ক্লাসগুলো যখন এসকিউএল নিয়ে আলোচনা করবো এগুলো বুঝতে পারবো। এখন শুধু জেনে রাখো যে এই এই কাজগুলো করার জন্য আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। তো এই ল্যাঙ্গুয়েজের কিছু ক্যাটাগরি আছে। তো একটা ডাটাবেসকে রিপ্রেজেন্ট করার জন্য, ডাটাবেসের ডাটাগুলোকে কুয়েরি করার জন্য, আপডেট করার জন্য, ম্যানিপুলেট করার জন্য সাধারণত আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। এই ল্যাঙ্গুয়েজ চার ধরনের হয়ে থাকে। একটা দেখো ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ফোর ক্যাটাগরিজ অফ ল্যাঙ্গুয়েজেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখবো যে প্রত্যেকটা ক্যাটাগরিজ ল্যাঙ্গুয়েজ কি কি কাজ করে। আমরা যদি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে আসি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি করে? ইট ইজ ইউজ টু ডিফাইন ডাটাবেস স্ট্রাকচার অর প্যাটার্ন। আমি যেটা বলছিলাম যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাটাবেসের স্ট্রাকচারটাকে ডিফাইন করে, একটা টেবিল ডিজাইন করে, টেবিলের অ্যাট্রিবিউটস অ্যাড করে। যেমন দেখো, ইট ইজ ইউজ টু ক্রিয়েট স্কিমা, টেবিলস, ইন্ডেক্সেস, কনস্ট্যান্টস, এটিসি ইন দ্য ডাটাবেস। এখানে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় একটা টেবিল ক্রিয়েট করার জন্য, তার ইন্ডেক্স ডিফাইন করে দেওয়ার জন্য, তার কনস্ট্যান্ট ডিফাইন করে দেওয়ার জন্য। কনস্ট্যান্ট বলতে মনে করো আমি যদি রোল নাম্বার ইন্টিজার টাইপের দিয়ে থাকি, তাহলে ইন্টিজার টাইপের যে অ্যাট্রিবিউটস রোল নাম্বার, এটাকে তুমি কিন্তু এই কলামটাতে কিন্তু তুমি ক্যারেক্টার অথবা টেক্সট ভ্যালু অ্যাড করতে পারবে না। এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দেওয়া হয়। তো এই কাজগুলো করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে। Using the DDL statements, you can create the skeleton of the database. অর্থাৎ ডাটাবেসে পুরো skeleton এই DDL স্টেটমেন্ট দিয়ে করা হয়ে থাকে। Data definition language used to store the information of metadata like the number of tables and schemas, their names, indexes, columns, in each table, constants, etc.
অর্থাৎ যেটা বললাম, ডাটাবেস ক্রিয়েট করা হয়, ডাটাবেসের ডাটা টেবিল ক্রিয়েট করা হয়, তার অ্যাট্রিবিউটস ক্রিয়েট করা হয়, অ্যাট্রিবিউটস এর কনস্ট্যান্ট ডিফাইন করা হয়, ইন্ডেক্স ডিফাইন করা হয়। এই সবগুলো কাজই কিন্তু ডিডিএল দিয়ে করা হয়। আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি ডিডিএল দিয়ে আমরা কি করতে পারি। হিয়ার আর সাম টাস্ক দ্যাট কাম আন্ডার ডিডিএল। ক্রিয়েট, এখানে ক্রিয়েট নামে একটা এটাকে কি বলে, ক্রিয়েট একটা কমান্ড বলতে পারি আমরা। ইট ইজ ইউজ টু ক্রিয়েট অবজেক্ট ইন দ্য ডাটাবেস। এই ক্রিয়েট দিয়ে ডাটাবেজের অবজেক্ট ক্রিয়েট করা হয়। অবজেক্ট বলতে আমরা এখানে রিলেশন বলবো। রিলেশন হচ্ছে টেবিল, ডাটা টেবিল, ডাটাবেজের যে ডাটা টেবিল, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ক্রিয়েট যে কমান্ড আছে সেই কমান্ড দিয়ে, যে ক্রিয়েট যে স্টেটমেন্ট আছে এটা দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। অল্টার দিয়ে কি করতে পারবো, ইট ইজ ইউজ টু অল্টার দ্য স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস। মনে করো কোনো একটা টেবিলের নাম দেওয়া আছে স্টুডেন্ট, এখন ওই টেবিলের নামটা চেঞ্জ করে যদি আমরা স্টুডেন্টস রাখতে চাই, তাহলে আমরা অল্টার অল্টার যে স্টেটমেন্ট আছে সেটা আমরা ইউজ করব। ড্রপ, ইট ইজ ইউজ টু ডিলিট অবজেক্ট ফ্রম দ্য ডাটাবেস। কোনো একটা টেবিলকে ডাটাবেস থেকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে ড্রপ স্টেটমেন্ট ইউজ করব। ট্রাঙ্কেট, ইট ইজ ইউজ টু রিমুভ অল রেকর্ডস ফ্রম এ টেবিল। অর্থাৎ একটা টেবিলে যদি হান্ড্রেড অর থাউজেন্ডস অফ রেকর্ড থাকে, তাহলে সেই রেকর্ড গুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, আমাদের টেবিলটা থাকবে বাট টেবিলের রেকর্ড গুলো থাকবে না। এই কাজ করতে গেলে আমাদের ট্রাঙ্কেট কমান্ড ইউজ করতে হবে। ইট ইজ ইউজ টু রিনেম অ্যান অবজেক্ট। এটা দিয়ে ডাটাবেজের টেবিলে রিনেম করা হয়। এখানে অল্টার, অল্টার একটু ভুল বলছি আমি, অল্টার দিয়ে আসলে কলাম গুলাকে চেঞ্জ করা হয়। মনে করো একটা টেবিলে 4টা কলাম আছে, সেখানে যদি আমি আরো একটা কলাম অ্যাড করতে চাই কিংবা ওই কলামের নাম চেঞ্জ করতে চাই, সেটাতে আমরা অল্টার স্টেটমেন্টটা ইউজ করব। আর রিনেম দিয়ে হচ্ছে আমরা টেবিলের যে নাম আছে সেই নামগুলোকে রিনেম করতে পারবো। ইট ইজ ইউজ টু কমেন্ট অন দ্য ডাটা ডিকশনারি। কমেন্টের মাধ্যমে সাধারণত আমরা যেটা সি ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা কমেন্টিং সেকশন আছে, আমরা দেখে আসছি। তো কমেন্ট দিয়ে আমরা ওই স্টেটমেন্ট আসলে কি কাজ করবে, সেই কমেন্ট সেকশনটা আমরা কমেন্ট যে স্টেটমেন্ট আছে সেটা দিয়ে কমেন্টিং করতে পারি। তো এটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মেইন কিছু টাস্ক। এখন আমরা আসি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ইউজড ফর অ্যাক্সেসিং এন্ড ম্যানিপুলেটিং ডাটা ইন এ ডাটাবেস। ইট হ্যান্ডেলস ইউজার রিকোয়েস্ট। তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি করতো, ডাটাবেস ডিজাইন করতো, টেবিল ক্রিয়েট করতো, টেবিলের রেকর্ড গুলাকে ডিলিট করতো, টেবিলের কলাম অ্যাড করতো, টেবিলের নাম চেঞ্জ করতো। অর্থাৎ বিভিন্ন ধরনের মানে ডাটাবেস ডিজাইন রিলেটেড যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু ডিডিএল দিয়ে আমরা করে থাকি। আর ডাটা ম্যানিপুলেশন বলতে আমরা ডাটাকে ম্যানিপুলেট করার জন্য, অর্থাৎ কোনো একটা ডাটা ডাটাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ সেটাকে ভিউতে দেখানোর জন্য কিংবা ওই ডাটাকে চেঞ্জ করার জন্য, ডিলিট করার জন্য আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। ডিডিএল আমরা ডিজাইন রিলেটেড কাজ করে থাকি। ডিএমএল, কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার মানে ডিএমএলটা আমরা ইউজ করি ডাটাকে হ্যাঁ, নিয়ন্ত্রণ আবার বলো। করার জন্য। আমরা কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করি ডাটা নিয়ন্ত্রণ করার জন্য? রাইট, ডাটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য। আর ডিডিএল ইউজ করি হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করার জন্য। মানে স্ট্রাকচার, ডাটাবেজে স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ডিডিএল ইউজ করে থাকি। আর ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি হচ্ছে ডাটাকে ম্যানিপুলেট করার জন্য। এটা সম্পূর্ণ ডাটা রিলেটেড, ক্লিয়ার? আর ওইটা হচ্ছে ডিজাইন রিলেটেড। জি স্যার, বুঝতে পারছি। দেখো কিছু কাজ যদি আমরা দেখি, ডিএমএল এর কিছু টাস্ক আছে এখানে। সিলেক্ট, ইট ইজ ইউজ টু রিট্রাইভ ডাটা ফ্রম এ ডাটাবেস। অর্থাৎ মনে করো আমি স্টুডেন্ট আইডি দিয়ে সিলেক্ট করলাম। তোমরা যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করো, মনে করো যে তুমি তোমার এসএসসি এর রেজাল্ট অথবা ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখতে চাচ্ছ, সেখানে তুমি কি দিয়ে সার্চ দাও, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিয়ে যখন সার্চ করো, তখন কি হয়, তোমার ডিটেলস চলে আসে। তো সেই সিলেক্ট যে অপশনটা, সেটা কিন্তু তোমার কি কি ইনফরমেশন সিলেক্ট করা লাগবে, সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। ইনসার্ট, ইট ইজ ইউজ টু ইনসার্ট ডাটা ইনটু এ টেবিল। ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে সাধারণত আমরা ডাটা টেবিলে কোনো ডাটা ইনসার্ট করে থাকি। আপডেট স্টেটমেন্ট দিয়ে টেবিলের ডাটা আপডেট করে থাকি। ডিলিট স্টেটমেন্ট দিয়ে কি করে থাকি, রেকর্ডস আর ডাটা টেবিল থেকে ডিলিট করে থাকি। মার্জ একটা স্টেটমেন্ট আছে, এটা পারফর্ম করে কি ইনসার্ট আর আপডেট অপারেশন।
এবং সেটা একটা কন্ডিশনের ভিত্তিতে ইনসার্ট অথবা আপডেট করবে। আমরা যখন এসকিউএল প্র্যাকটিক্যালি দেখবো তখন প্রত্যেকটার কাজই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন শুধু এগুলো একটু জেনে রাখো। দেন আমরা আসি ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল করার জন্য সাধারণত একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি, সেটাকে বলা হচ্ছে ডিসিএল। ইট ইজ ইউজ টু রিট্রিভ দ্য স্টোরড অর সেভ ডাটা। ডিসিএল কি কি কাজ করে দেখো, গ্রান্ট অর রিভোক। গ্রান্ট বলতে আমরা কি বুঝি, ডাটাবেজের অ্যাক্সেস আমরা কাকে কাকে দিব, কোন কোন পোর্শন অ্যাক্সেস কাকে দিব। মনে করো কাউকে যদি আমি ইনসার্ট করার অ্যাক্সেস দিয়ে থাকি, সে শুধুমাত্র ইনসার্ট করতে পারবে, সে আপডেট আর ডাটা আপডেট অর ডিলিট করতে পারবে না। এটা হচ্ছে গ্রান্ট। গ্রান্ট স্টেটমেন্ট দিয়ে আমরা এটা করে থাকি। ইট ইজ ইউজ টু গিভ ইউজার অ্যাক্সেস প্রিভিলেজ টু এ ডাটাবেজ। অর্থাৎ একটা ডাটাবেজের ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয়, ইউজারের কি কি প্রিভিলেজ আমরা দিতে পারি, আর সেই কাজ করা হয় গ্রান্ট দিয়ে। রিভোক হচ্ছে ইট ইজ ইউজ টু টেক ব্যাক পারমিশন ফ্রম দ্য ইউজার। রিভোক স্টেটমেন্ট ইউজ করা হয় হচ্ছে যে অ্যাক্সেসটা আমি তাকে দিয়ে রাখছি, সেটাকে যদি আমি রিভোক করতে চাই, অর্থাৎ সেই অ্যাক্সেস সেই পারমিশনটা যদি তার কাছ থেকে আমরা ব্যাক করতে চাই, অর্থাৎ সেই পারমিশন আমি তাকে আর দিব না, সেই কাজগুলো করার জন্য সাধারণত রিভোক স্টেটমেন্ট ইউজ করা হয়। এখন আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখো এখানে, ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলছি টিসিএল। হিয়ার আর সাম টাইপস দ্যাট কাম আন্ডার টিসিএল। একটা হচ্ছে কমিট আর একটা হচ্ছে রোল ব্যাক। কমিট, আমরা ট্রানজেকশন অ্যাসিড প্রপার্টিজ কি মনে আছে কারো? অ্যাসিড প্রপার্টিজ আমি বলছিলাম প্রথম প্রথম দিনেই। অ্যাসেট প্রপার্টি সম্পর্কে হচ্ছে ধারণা দিছিলেন এমনিতে, পরে বলছিলেন ডিটেইল বলবেন। রাইট। তো তোমাদের এই যে অ্যাসিড প্রপার্টিজ অর্থাৎ ট্রানজেকশন নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, আমরা ওইখানেই ট্রানজেকশন নিয়ে আলোচনা করব। এখন একটু জেনে রাখো, আমি অ্যাসিড প্রপার্টিজ একটু ধারণা দিছিলাম যে আহ, আমি যদি কোনো একটা ট্রানজেকশন করি, যেটাকে বলা হচ্ছে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি এবং ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি যে অপশনটা ছিল, মনে করো আমার আমার যদি কোনো একটা ডাটা চেঞ্জ হয়, তাহলে সেই চেঞ্জটাকে স্থায়ী হইতে হবে। অর্থাৎ কোনো একটা ডাটা 5 মিনিটের জন্য 7 মিনিটের জন্য চেঞ্জ হবে না, সেই চেঞ্জটা একবারে স্থায়ী হইতে হবে। তো কমিট যে অপশনটা আছে, ইট ইজ ইউজ টু সেভ দ্য ট্রানজেকশন অন দ্য ডাটাবেস। পার্মানেন্টলি ডাটাকে ডাটাবেজে সেভ করার জন্য কমিটের স্টেটমেন্ট ইউজ করা হয়। রোল ব্যাক হচ্ছে ইট ইজ ইউজ টু রিস্টোর দ্য ডাটাবেস টু অরিজিনাল সিন্স দ্য লাস্ট কমিট। রোল ব্যাক হচ্ছে, মনে করো আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছি। তো সামহাও যদি সেখানে কোনো ধরনের ডিস্টারবেন্স আসে, অর্থাৎ ইলেকট্রিসিটি ওর অন্য কোনো কারণে যদি আমার ওই ট্রানজেকশনটা বন্ধ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কি আমি টাকা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছি, বাট অন্য অ্যাকাউন্টে সেটা জমা হয় নাই। এই অবস্থায় আমার একটা বাধা আসলো, অর্থাৎ আমার ট্রানজেকশনটা কমপ্লিট হয়নি। কিন্তু আমি যদি রোল ব্যাক এই স্টেটমেন্টটা ইউজ করি, তাহলে কি হবে, আমার ডাটাটা আবার আগের জায়গায় চলে আসবে। অর্থাৎ রোল ব্যাক করে আমার ডাটাবেসটাকে স্টেবল অবস্থায় নিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে রোল ব্যাক স্টেটমেন্ট। তো এগুলো আমরা দেখবো, আমরা যখন ফাইনালি প্র্যাকটিক্যাল যাব, তখন এই রোল ব্যাক, কমিট, তারপর যে স্টেটমেন্ট গুলো আগে দেখলাম সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ দেখলাম আহ, আহ, 4 ক্যাটাগরিজ। একটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখবো হচ্ছে ডাটা মডেলস। ডাটা মডেলস রিলেশনাল মডেল এবং এন্টিটি রিলেশনশিপ, যে দুইটা মডেল আছে, এই মডেল দুইটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা আছে সিলেবাসে। তো সেগুলো আমরা আহ, ওই চ্যাপ্টার যখন পড়বো তখন বিস্তারিত আলোচনা করবো। এখন শুধু একটু দেখে যাও এগুলোর কাজ কি। ডাটা মডেল বলতে আমরা কি বুঝি? মডেলস হচ্ছে একটা কনসেপচুয়াল ডিজাইন। মানে মনে করো তুমি যখন কোনো একটা প্রোগ্রামিং, কোনো একটা প্রবলেমস কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করো, তার আগে তোমার কি করতে হয়, অ্যালগোরিদম ডিজাইন করতে হয়। সেই অ্যালগোরিদম দিয়ে কি বোঝা যায়, ডাটা ফ্লোটা বোঝা যায়, আসলে স্টেপ বাই স্টেপ আমরা কি কাজ করব, সেই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার আগে আমরা আগে থেকেই বুঝতে পারি অ্যালগোরিদম দিয়ে। অথবা তুমি যদি কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে চাও, তাহলে সেই বিল্ডিং কনস্ট্রাকশন করার আগে তোমাকে কি করতে হয়, একটা মডেল দাঁড় করাইতে হয়। সেই মডেল দেখে তুমি বুঝতে পারো যে তোমার বিল্ডিং এর স্ট্রাকচারটা কেমন হবে, কোথায় কোন অর্থাৎ পুরো ডিজাইনটা কোথায় কোন জিনিস, তোমার বিল্ডিং এর কোন কোন জায়গায় কোন জিনিস থাকবে, এই সবগুলো অপশন কিন্তু তুমি একটা মডেল দিয়ে বুঝতে পারো। অর্থাৎ ডাটা মডেলস কে বলছে একটা লজিক্যাল ডিজাইন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ফাইনালি ডাটাবেসটাকে ইমপ্লিমেন্ট হওয়ার আগে মডেল দিয়ে আমরা বুঝতে পারি
যে এই ডাটাবেসটা কেমন হবে, কিসের সাথে কিসের সম্পর্ক কেমন হবে, কোন টেবিলের প্রাইমারি কি কি হবে, একটা টেবিলের ক্যান্ডিডেট কি হবে, এই ধরনের সবগুলা জিনিসই কিন্তু আমরা ডাটা মডেলস যেটা আছে সেই মডেলস দিয়েই বুঝতে পারি। কারণ এটাকে বলা হচ্ছে আন্ডারলাইং দ্য স্ট্রাকচার অফ এ ডাটাবেস ইজ দ্য মডেল। অর্থাৎ ডাটাবেসের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা হচ্ছে ডাটা মডেল, যেটাকে আমরা ডাটাবেস ইমপ্লিমেন্টেশন করার আগে করে থাকি। A collection of conceptual tools for describing data relationship, data semantics and consistency constant. অর্থাৎ কিছু লজিক্যাল টুল, যে টুল দিয়ে আমরা বুঝতে পারবো পুরো ডাটাবেজের স্ট্রাকচার সম্পর্কে এবং তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ সম্পর্কে। এখানে ডাটা মডেলসকে বলা হচ্ছে একটা কনসেপচুয়াল ডিজাইন। ডাটা মডেলসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি এখানে, ক্লাসিফাইড ইন্টু 4 ডিফারেন্ট ক্যাটাগরিজ। একটা হচ্ছে রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, সেমি স্ট্রাকচার্ড ডাটা মডেল এবং অবজেক্ট বেসড ডাটা মডেল। এখানে রিলেশনাল মডেল এবং এন্টিটি রিলেশনশিপ মডেল আমি যেটা আগে বললাম, এই দুইটা মডেল নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের পরের লেকচারে। আর সেমি স্ট্রাকচার্ড এবং অবজেক্ট বেসড যে দুইটা মডেল আছে এই মডেল নিয়ে আমরা বেশি কথা বলবো না, শুধু এই মডেল দুইটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। এখন দেখো রিলেশনাল মডেল বলতে আমরা কি বুঝি। The relational model uses a collection of tables to represent both data and a relationship among those data. অর্থাৎ রিলেশন, প্রত্যেকটা টেবিলকে বলা হচ্ছে এক একটা রিলেশন। এখন আমার যদি একটা ডাটাবেজে একের অধিক টেবিল থাকে, যে আমি বলছিলাম যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কি সম্পর্ক থাকবে, সেই টেবিলের প্রাইমারি কি কি থাকবে, ফরেন কি কি থাকবে, এই প্রত্যেকটা ব্যাপার জানার জন্য আমরা রিলেশনাল মডেলকে ইউজ করব এবং ফাইনালি এই রিলেশনাল মডেলকে আমরা ডাটাবেজে ইমপ্লিমেন্ট করব। Table are also known as relations. The relational data model is the most widely used data model, and a vast majority of current database system are based on the relational model. এবং বর্তমান সময়ে কিন্তু রিলেশনাল মডেলটা বেশি ইউজ করা হয়ে থাকে এবং এটা হচ্ছে কমনলি ইউজড একটা ডাটা মডেল এবং পপুলার ডাটা মডেল। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখতে পাই, দেখো রিলেশনাল মডেলটা কি হবে। এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, এখানে টেবিলটা লেখা নাই, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে তিনটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, একটা হচ্ছে নেম এবং আরেকটা হচ্ছে এজ। এবং এখানে সাবজেক্ট নামে একটা টেবিল আছে, যেখানে তিনটা অ্যাট্রিবিউটস আছে, এটার সাবজেক্ট আইডি, নেম এবং টিচার। এখন দেখো এখানে স্টুডেন্টের ডিটেইলস আছে এবং এখানে সাবজেক্টের ডিটেইলস আছে। এখন এই স্টুডেন্ট এবং সাবজেক্ট এই দুইটা টেবিলের সাথে এখানে মার্কস নামে একটা টেবিল আছে, এই মার্কস টেবিলে কি সম্পর্ক থাকবে। এখানে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি নেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট টেবিল থেকে সাবজেক্ট আইডিকে এখানে নেওয়া হয়েছে এবং একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে কত মার্কস পাইছে সেটা কিন্তু এখানে ডিটেলস বলা আছে। অর্থাৎ এটা আমি ডাটা দিয়ে দেখাইছি, কিন্তু আসলে রিলেশনাল মডেল ডাটা দিয়ে না দেখাইলেও চলবে, শুধুমাত্র কোন টেবিলের সাথে কোনটা রিলেশন হবে। মনে করো এখানে যদি আমি টেবিলের অ্যাট্রিবিউটস গুলোকে শুধু রাখতাম, এখানে সাবজেক্টের অ্যাট্রিবিউটস গুলোকে রাখতাম এবং এখানে মার্কসের অ্যাট্রিবিউটস গুলোকে রাখতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি আসবে, সাবজেক্ট টেবিল থেকে সাবজেক্ট আইডি আসবে এবং এই একটা স্টুডেন্ট একটা সাবজেক্টের কত মার্কস এখানে সে পেয়েছে সেটার ডেসক্রিপশন এখানে দেওয়া হবে। অর্থাৎ এই টেবিলে স্টুডেন্টের মার্কস থাকবে। তো এই যে সম্পর্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি আছে স্টুডেন্ট আইডি, সাবজেক্ট টেবিলে প্রাইমারি কি আছে সাবজেক্ট আইডি এবং মার্কস নামে যে টেবিল আছে এই মার্কস টেবিলের এখানে দুইটা ফরেন কি আছে, একটা স্টুডেন্ট আইডি আর একটা সাবজেক্ট আইডি। এই স্টুডেন্ট আইডি আমরা যখন মার্কস টেবিলটাকে মানে মার্কস টেবিলটাকে রিট্রিভ করব, তখন মার্কস টেবিল রিট্রিভ করতে গেলে যদি স্টুডেন্ট আইজ আমি করতে চাই তাহলে স্টুডেন্ট সার্চ দিয়ে আমরা এখান থেকে কাজ করবো। এই জিনিসগুলো তোমরা যখন প্র্যাকটিক্যাল হবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখান থেকে একটু বোঝো যে স্টুডেন্ট এবং সাবজেক্ট যে দুইটা টেবিল আছে সেই দুইটা টেবিলের সাথে মার্কস টেবিলের সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে, স্টুডেন্টের প্রাইমারি কি আছে এখানে মার্কসের ফরেন কি এর সাথে এবং সাবজেক্টের প্রাইমারি কি আছে মার্কসের ফরেন কি হিসেবে। তো এই জিনিসগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে রিলেশনাল ডাটা মডেল আর কি। এখানে প্রত্যেকটা টেবিলে কি কি অ্যাট্রিবিউটস থাকবে এবং তাদের সম্পর্ক কি থাকবে এই জিনিসগুলো এই মডেলে দেখানো হবে। এবং নেক্সট আমরা যদি আসি এন্টিটি রিলেশনশিপ মডেল, এটাও অনেকটা রিলেশনাল মডেলের মতোই। এখানে দেখো the entity relationship data model uses a collection of
basic object called entities and relationship among these object. এন্টিটি রিলেশনশিপ মডেল কি দেখাচ্ছে? প্রত্যেকটা এন্টিটির সাথে প্রত্যেকটা এন্টিটির কি ধরনের সম্পর্ক আছে। প্রত্যেকটা টেবিলকে বলা হচ্ছে এক একটা এন্টিটি, অ্যান্ড এন্টিটি ইজ এ থিং অর অবজেক্ট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্যাট ইজ ডিস্টিংগুইশেবল ফ্রম আদার অবজেক্ট। অর্থাৎ একটা এন্টিটিকে বলা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড থিং, যেটা একটা থেকে আর একটা ডিফারেন্ট। মনে করো এন্টিটি হিসেবে যদি আমরা স্টুডেন্টকে কল্পনা করি, এন্টিটি যদি কলেজ হয়, সাবজেক্ট হয়, প্রত্যেকটা এক একটা এন্টিটি যেটার একটার সাথে আর একটা কোনো মিল নাই। তো এই প্রত্যেকটা এন্টিটির সাথে প্রত্যেকটা এন্টিটির কি ধরনের সম্পর্ক আছে, আর সেই জিনিসগুলোকে যদি আমরা ভিজুয়ালি ডিজাইন করে থাকি, তাহলে যে ডিজাইনটা পাবো আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এই এন্টিটি রিলেশনশিপ মডেলটাকে আমরা রিলেশনাল মডেলে কনভার্ট করব। ফাইনালি সেই রিলেশনাল মডেলটাকে আমরা ডাটাবেজে ইমপ্লিমেন্ট করব। এই জিনিসগুলো আমরা দেখাবো। দি এন্টিটি রিলেশনশিপ মডেল ইজ ওয়াইজলি ইউজড ইন ডাটাবেজেস। এখানে দেখো দুইটা এন্টিটি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট এবং একটা হচ্ছে কলেজ। দুইটা এন্টিটির মধ্যে সম্পর্ক কি? স্টুডেন্ট পড়ে কোথায়? স্টুডেন্ট স্টাডি ইন কলেজ। স্টুডেন্ট একটা কলেজে পড়াশোনা করে, অর্থাৎ এই দুইটা এন্টিটির মধ্যে সম্পর্ক হচ্ছে স্টাডি ইন। এবং স্টুডেন্ট এন্টিটির তিনটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম এবং স্টুডেন্ট অ্যাড্রেস। আর কলেজ যে এন্টিটিটা আছে সেটা দুইটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে কলেজ আইডি এবং একটা হচ্ছে কলেজ নেম। এখান থেকে আমরা বুঝতে পারছি স্টুডেন্টের সাথে কলেজের একটা সম্পর্ক আছে, এবং স্টুডেন্টের অ্যাট্রিবিউটস আছে তিনটা, কলেজের অ্যাট্রিবিউটস আছে দুইটা, এবং দুইটা অ্যাট্রিবিউটস কি, এখানে তিনটা অ্যাট্রিবিউটস কি নামে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ডিজাইনটা একটা ডাটাবেজে ইমপ্লিমেন্টেশন করার আগে এই ধরনের যে ডিজাইন থাকবে, সেই ডিজাইন দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ডাটাবেসটা কেমন হবে। তো এটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেলের মেইন থিম। তো একটা এন্টিটি রিলেশনশিপ মডেল আমরা কিভাবে ডিজাইন করব, সেটাকে কিভাবে রিলেশনাল মডেলে কনভার্ট করব, ফাইনালি রিলেশনাল মডেলকে কিভাবে ডাটাবেজে ইমপ্লিমেন্ট করবো, সবগুলো আমরা পরের লেকচারে দেখাবো। এখন একটু জেনে রাখো শুধু। দেন আমরা আসি সেমি স্ট্রাকচার ডাটা মডেল। এই ডাটা মডেল গুলা আগে ইউজ করা হতো, এখন এই ডাটা মডেল গুলোর ইউজেস খুব বেশি নাই। আর সেমি স্ট্রাকচার যে ডাটা মডেল, এই ডাটা মডেলের ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করা হতো জেসন ফরম্যাটে অথবা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা যদি জেসন এবং এক্সএমএল এই ডাটাগুলো ফরম্যাট সম্পর্কে যদি কারো জানা থাকে তাহলে বুঝতে পারবা। সেমি স্ট্রাকচার ডাটা মডেলের ডাটাগুলো রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে জেসন অথবা এক্সএমএল ফরম্যাটে। দেখি, the semi-structured data model permits the specification of data where individual data items of the same type may have different sets of attributes. JSON and HTML extensible markup language are widely used in semi-structured data representation. তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আসলে আলোচনা করব না, শুধু একটু জেনে রাখো যে সেমি স্ট্রাকচার ডাটা মডেল নামে একটা মডেল আছে, এবং সেখানে আমরা ডাটাগুলোর সাথে এন্টিটি এবং অ্যাট্রিবিউটস এবং তাদের মধ্যে কি ধরনের রিলেশন আছে আমরা এন্টিটি রিলেশনশিপ মডেলে এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। সেমি স্ট্রাকচার ডাটা মডেলে এই এই যে পুরো রিপ্রেজেন্টেশনটা এটা আমরা এক্সএমএল ফরম্যাটে করে থাকি। অবজেক্ট বেসড ডাটা মডেল, যেটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে তখন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক পপুলার হয়ে যায়, এবং যার কারণে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটা মডেলগুলোকে প্রথম দিকে ডিজাইন করা হয়। বর্তমান সময়ে সে অবজেক্ট বেসড যে ডাটা মডেল আছে সেটা রিলেশনাল ডাটা মডেলে কনভার্ট হয়ে গেছে, এই কারণে অবজেক্ট বেসড ডাটা মডেলে এখন আর বেশি ইউজ নাই। আমরা যদি দেখি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্পেশালি ইন জাভা, সি প্লাস প্লাস or C# has become the dominant software development methodology. This led initially to the development of distinct object-oriented data model, but today the concepts of object is well integrated into relational databases. অর্থাৎ অবজেক্ট বেসড ডাটা মডেল যেটা ছিল সেটা কিন্তু এখন কনভার্ট হয়ে রিলেশনাল ডাটা মডেল হিসেবে আমরা ইউজ করি। তো এই ছিল আজকে আমাদের লেকচার। তো এখান থেকে আমরা দেখলাম আমাদের দুই ধরনের ডাটা ইন্ডিপেন্ডেন্স কি এবং কত ধরনের ডাটা ইন্ডিপেন্ডেন্স আছে। ডাটাবেজের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং ডাটাবেজের যে মডেলস আছে সেই মডেলস গুলো নিয়ে একটু আলোচনা করছি। তো যে মডেলস নিয়ে আমি যেটা বললাম যে এন্টিটি রিলেশনশিপ মডেল এবং রিলেশনাল মডেল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো।